সিনেমার শুরুতেই দেখা যায় শিবম পণ্ডিতকে। আলিয়াকে হারানোর পর থেকে সে একদমই ছন্নছাড়া হয়ে গিয়েছিল। যখনই আলিয়ার কথা তার মনে পড়তো তখনই সে চলে আসতো কবরস্থানে এবং আলিয়ার কবরের পাশে বসে ওকে নিয়েই চিন্তা ভাবনা করত। আলিয়ার প্রত্যেকটা জন্মদিনেই শিবম চলে আসতো তার কবরের কাছে এবং ফুল দিত সেখানে। শিবম তার জীবনের সবকিছুই পেছনে ফেলতে পেরেছিল, কিন্তু আলিয়াকে নিয়ে তার যে মেমোরিগুলো সে ক্রিয়েট করেছিল সেগুলো একদমই সে পেছনে ফেলতে পারেনি। এমনই একদিন যখন শিবম আলিয়ার কবরের পাশে বসেছিল, ঠিক তখনই তার কানে ভেসে আসে একটা বাচ্চার কান্নার আওয়াজ। তখন সে ওই দিকে গেলে দেখতে পায় একটা ছোট্ট মেয়েকে, যাকে তার আপন মানুষরাই হয়তোবা এই কবরস্থানে ফেলে গেছে। তাকে হয়তোবা তার আপন মানুষরাই চায় না। তখন শিবম ওকে নিয়ে চলে আসে পাশের আশ্রমে। এই দুনিয়াতে শিবমেরও কেউ ছিল না, তাকেও এই আশ্রমের মানুষই পেলে পুষে বড় করেছিল। এজন্য সেই বাচ্চাটাকেও এনে সেই আশ্রমেই দিয়ে দেয় শিবম। তখন থেকে শিবম এই আশ্রমের আশেপাশেই সারাক্ষণ ঘোরাঘুরি করত, আর এই বাচ্চাটার নামও সে রেখেছিল আলিয়া। আলিয়ার সাথে আবার শিবমের অনেক বেশি অ্যাটাচমেন্ট হতে শুরু করে। ধীরে ধীরে বড় হতে থাকে আলিয়া। দেখতে দেখতে ওর বয়স প্রায় 5 বছর হয়ে যায়। তবে এতদিনেও শিবম একবারের জন্যও আলিয়ার সাথে কথা বলেনি। কিন্তু সবসময় আলিয়া শিবমের সাথে কথা বলতে চাইতো, কারণ সে খুব ভালো করেই জানতো যে তাকে কবরস্থান থেকে শিবমই এনে এই অনাথ আশ্রমে দিয়েছিল। না হলে হয়তোবা তার যে কি হতো সে এটা নিজেও বলতে পারে না। আর তার নাম যে আলিয়া হয়েছে এটার পেছনেও রয়েছে শিবমের হাত, কারণ সেই ওর নামকরণ করেছিল। এরপর হঠাৎ করেই সেই আশ্রমে চলে আসে এক দম্পতি। ওরা এসেই পছন্দ করে আলিয়াকে, আর তারা ওকে অ্যাডপ্ট করতে চায়। তবে আলিয়া ওদের সাথে যেতে একদমই রাজি হয় না। এই জন্য সে তাড়াহুড়ো করে চলে আসে শিবমের কাছে এবং তার কাছে ব্যাপারটা নিয়ে কথা বলে। ওর সাথেই থাকতে চায় আলিয়া, কিন্তু শিবম ওকে জানায় পরিবার ছাড়া জীবনযাপন করা খুবই কঠিন। কারণ আমি পরিবার ছাড়া থেকেছি, তো আমি সবকিছু খুব ভালোভাবেই জানি। এই জন্যই আমি চাইছি যে তুমি একটা পরিবারের সাথে সুখী থাকো। আমার সাথে তুমি এই সুখটা কখনোই পাবে না। শিবমের মুখে এসব কথা শুনে আলিয়া ওর কথাগুলো মেনে নেয়। তারপর সবাইকে বিদায় জানিয়ে সেই পরিবারের সাথে চলে যায়। যেতে যেতে শিবমকে বলে যায়, আমি যখনই তোমাকে ডাকবো তোমাকে কিন্তু আসতে হবে আমার কাছে। শিবম ওকে তখন হ্যাঁ করে দেয়। তবে আলিয়া এখান থেকে যাওয়ার পর থেকে শিবম একদমই ভেঙে পড়েছিল। তার কেন জানি মনে হচ্ছিল আলিয়া ওর থেকে অনেক দূরে চলে গেছে। নিজের নর্মাল লাইফটাও সে আর লিড করতে পারছিল না কোনোভাবেই। একদম এগুলো মেনেই নিতে পারছিল না যেন শিবম। এই জন্য শিবম ওখান থেকে দূরে যাওয়ার ফয়সালা করে, কারণ এই জায়গার সাথে তো আলিয়ার সকল স্মৃতিগুলো জড়িত। যখন সে এই জন্য একটা মালগাড়িতে করে যাচ্ছিল, ঠিক তখনই ওর কাছে চলে আসে একটা ইন্টারপোলের এজেন্ট। ওনার নাম সমর। এখানে জানা যায় এই ইন্টারপোলের এজেন্টটা শিবমের সম্পর্কে অনেক আগে থেকেই সবকিছুই জানতো। শিবম প্রথমে কার জন্য কাজ করত এবং 6টা গুলি লাগার পরেও সে কিভাবে বেঁচে গিয়েছে এই সকল তথ্যই তার জানা। শিবম যে তার আগের মালিককে নিজে হাতে মেরেছিল এটাও সে জানতো। সমর তখন চাইছিল যে শিবম তার জন্য একটা কাজ করে দিক, কিন্তু শিবম জানায়, আপনি যে শিবমের কথা বলছেন সে অনেকদিন আগেই মারা গেছে। এজন্য সে এখন আর আপনার কোনো সাহায্যই করতে পারবে না। তখন সমর এমন কিছু কথা বলে যেগুলো শোনার পরে শিবম পুরোপুরি ভেঙে যায়। তিনি জানায়, আলিয়াকে যারা বাবা মা সেজে নিয়ে গিয়েছিল তারা আসলে আসল বাবা মা নয়। ওরা ছেলেপেলেদেরকে এভাবে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করে দেয়। এই খবরটা আমরা পাওয়ার পর একটা অপারেশন করা হয়, আর এই অপারেশনটাতে ওদের দুজনেই মারা পড়ে। তবে যতক্ষণে ওদেরকে মারা হয়েছিল ততক্ষণে আলিয়াকে তারা বিক্রি করে দিয়েছিল এবং আলিয়া পৌঁছে গেছে ব্যাংকক। তাকে শুধু একাই পাঠানো হয়নি, ওর সাথে আরও আশেপাশের বিভিন্ন দেশ থেকে 40 থেকে 50 জন বাচ্চাকে পাঠানো হয়েছে ব্যাংকক। এগুলো শুনে শিবম আর দেরি না করে আলিয়াকে বাঁচানোর জন্য ব্যাংককে যেতে চায়। আসলে ওর যাওয়ার সকল ব্যবস্থা করে দিয়েছিল সমর। সে এখানে সবার সম্পর্কে এক এক করে বলতে থাকে। সবার প্রথমে এই দলের লিডার অমৃতের সম্পর্কে জানায়। সেই এই সকল ব্যবসা সামলায়। ওরা মূলত নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা বাণিজ্য করত, কিন্তু অমৃতের ছেলে জোরাওর বাচ্চা পাচারের কাজ করত। সকল বাচ্চা এর কাছেই ছিল এবং ওদেরকে বিক্রি করে দিতে চাইছিল জোরাবার। সে আসলে খুবই ভয়ঙ্কর এবং জঘন্য টাইপের একজন মানুষ। সে নিজের কাজের জন্য যাকে ইচ্ছা তাকে মেরেও ফেলতে পারে। এরপর অমৃতের রাইট হ্যান্ড ম্যান জগদীপের সম্পর্কে বলা হয়। সে ছিল আসলে অমৃতের বডিগার্ড। সবসময় ওকে বিভিন্ন জায়গা থেকে বাঁচিয়ে আসতো জয়দীপ। অনেক অ্যাটাক তো অমৃত পর্যন্ত পৌঁছাতে দিত না। ওদের দলে এরকম বিশ্বস্ত আরো 2জন লোক ছিল। একজনের নাম মাহমুদ আর আরেকজন চেঙ্গিস। মাহমুদ ওদের অ্যাকাউন্ট দেখাশোনা করতো, আর চেঙ্গিস ওদের বাহিনীটা সামাল দিত। এরা 4 জনে খুবই ভয়ঙ্কর মাপের মানুষ ছিল। কারো ওপরে কোনো দয়াই দেখাতো না এরা। যদি কাউকে মারতে হতো তাহলে চোখ বন্ধ করেই তাদেরকে মেরে দিত। এর পরপরই অমৃতের দ্বিতীয় ছেলের সম্পর্কে জানানো হয়। ওর নাম সিকান্দার। তার মস্তিষ্ক অন্য মানুষের থেকে একটু আলাদা। সে পুরোপুরি বাচ্চার মতোই থাকতো এত বয়স হয়ে গেলেও। বয়স বাড়ার সাথে সাথে ওর মস্তিষ্ক এক ফোঁটাও বাড়েনি। এরপরে দেখানো হয় অমৃতের মেয়ে জারাকে। সে অনেক বেশি সুন্দরী এবং অনেক ইন্টেলিজেন্টও। ভায়োলিন প্লে করা ছিল তার খুবই পছন্দের একটা কাজ।
পরের দৃশ্যে নাফিসা নামের এক গ্যাংস্টারকে দেখা যায়, যার সাথে ঝামেলা ছিল আবার অমৃতের। নাফিসার অনেক বড় একটা গ্যাং আছে। নাফিসা এবং অমৃতের মধ্যে একদমই বনিবনা হতো না, এর জন্য ওদের দুজনের মধ্যে সবসময় ফাইট লেগেই থাকতো। এরপরেই দেখা যায় জোড়াবার আসলে তার বাবার গদিতে বসতে চাইতো। সে চাইতো যে এখন সব কাজ সে নিজেই সামাল দিবে, তার বাবাকে আর কোনোভাবেই তার প্রয়োজন নেই। কিন্তু বাবা তখন তাকে জানায়, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আসলে তিনি জেনে গিয়েছিলেন যে ওর ছেলে বাচ্চা কেনা বেচার কাজ করতো, আর এই ব্যাপারটা তার একদমই পছন্দ ছিল না। ওরা নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা করে এটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সে এখন যা শুরু করেছে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না বাবা অমৃত। তখন তিনি জানায়, আমি বেঁচে থাকতে এই কাজগুলো কোনো দিনও তোকে আমি করতে দিব না। এই কথাটা শুনে জোরাবার খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে তার বাবা বেঁচে থাকলে তার কোনো কাজই সম্পন্ন করতে পারবে না সে। এই জন্য জোরাবার তার বাবা আমরিকেই মেরে ফেলে, আর এটাকে এমনভাবে প্রদর্শন করে যেটা দেখে মনে হচ্ছিল বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন। তখন সেখানে থাকা সবাই দৌড়ে চলে আসে এবং ব্যাপারটা দেখে খুবই শোকাহত হয়, কারণ ইনি ছিলেন ওদের লিডার, আর লিডারই এখন এভাবে মারা গেল। এখানে দেখা যায় জোরাবারও উদাস হওয়ার নাটক করছিল। এরপর যেদিন অমৃতের শেষ কার্য সম্পন্ন করা হচ্ছিল, তখন সেখানে কিছু গুন্ডা তাদের উপরে অ্যাটাক করে। ওরা মনে করছিল যে এগুলো হচ্ছে নাফিসাদের গুন্ডা পান্ডা। ওদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি। এখন কোনোভাবে সিকান্দার এবং যারাকে এখান থেকে বের করাটা ছিল খুবই প্রয়োজন। তখন ওদের নিয়ে রাস্তাতে দৌড়ে দৌড়ে একটা ট্যাক্সি পায় এবং সেটাতে উঠে বসে এবং একটা জায়গাতে যেতে বলে দেয়। এই ট্যাক্সিটা আবার চালাচ্ছিল আসলে শিবম। কিছুক্ষণের মধ্যে দেখা যায় গুন্ডাগুলো এদের পিছা করতে শুরু করে। তখন শিবম ওদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। সবাই তো ওদের ওপর খুব গুলাগুলিও চালাচ্ছিল, কিন্তু শিবম এমন একটা কাজ করে শেষে এবং ওদেরকে বাঁচিয়ে নেয়। এরপর ওদেরকে নিয়ে চলে আসে একটা জায়গাতে। সেখানে গিয়ে সবার উপরে চিল্লাচিল্লি করতে শুরু করে দেয় জোরাবার। সিকিউরিটির জিম্মাদারি যার ছিল তার উপরে তো প্রচন্ড রেগে গিয়েছিল জোরাবার। ওরা যেখানে শেষ কার্যটা সম্পন্ন করছিল এটা তো আর অন্য কেউই জানতো না। তো সে মনে মনে ভাবতে থাকে ওদের সিকিউরিটির দায়িত্ব থাকা লোকটাই এই কাজটা করেছে তাদেরকে, এবং তারা যে কোথায় আছে তাদের লোকেশনটা রিভিল করে দিয়েছে ওদের বিপরীত পার্টির কাছে। ঠিক এই কারণেই তাকে একদম জানেই মেরে ফেলে। ব্যাপারটা দেখে সবাই তো একদম চমকে ওঠে। এই কাজটা করাতে একটা জিনিস তো এবার সাফ হয়ে যায় যে জোরাবার অমৃতের জায়গাটা নিয়ে নিয়েছে। সে নিজেই এখন ডিসিশন মেক করতে পারছে। পাশেই দেখা যায় দাঁড়িয়ে আছে শিবম। সে হঠাৎ করেই বলে ওঠে, আমার যে ভাড়াটা হয়েছে সেটা আমাকে দিয়ে দিন, আর আমার গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাকে দিয়ে দিলে আমি এখান থেকে চলে যাব। তবে ওর এই কথাটা শুনে ওর উপরে চড়াও হয় কয়েকজন এবং হাসাহাসি করতে শুরু করে। তখনই ব্যাপারটা দেখে জোরাবার বুঝতে পারে যে এই লোকটা তাদের দলে প্রয়োজন, কারণ তার অনেক বেশি সাহস। তবে তার আগে যে সে কেমন ছিল এই পাস্টটা চেক করে নিতে হবে। সেখান থেকে শিবম যখন চলে যেতে থাকে তখন আবার যারা ওকে ধন্যবাদ জানায় তাদের জীবন বাঁচানোর জন্য। এর পরের দৃশ্যেই দেখা যায় একটা জায়গাতে স্ট্রিট ফাইট হচ্ছিল। সেখানে শিবমও জয়েন করে। এখানে অনেক পালোয়ান লড়াই করছিল। প্রথমে তো শিবম অনেক মার খেতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে যারা। তারপরে শিবমের গায়ের শক্তি যেন আরো অনেক গুণে বেড়ে যায় এবং সেই পালোয়ানটাকে অনেক বাজেভাবে মারতে শুরু করে দেয় শিবম। ফাইটের শেষে ওর অবস্থা একদম খারাপ করে ফেলে। তার পরপরই ওর হাতে একটা চিরকুট এসে পৌঁছে। এই চিরকুটটা আসলে দিয়েছিল যারা। সেখানে লেখা ছিল, আমাদের ঝামেলা থেকে তুমি দূরে থাকো। অন্যদিকে দেখা যায় জোরাবর এবং তার লোকজনেরা মিলে শিবমের সম্পর্কে সবকিছু খোঁজবাজ নিয়ে জানতে পারে। ওর পুরো নাম শিবম পণ্ডিত, আর আগে সে মালিক নামের এক গ্যাংস্টারের জন্য কাজ করত, কিন্তু এখানে এসে সে ট্যাক্সি ড্রাইভার হয়ে গেছে। তবে এখন জোরাবর চাইছিল যে শিবম যেন তার দলে তার হয়ে কাজ করে। এই জন্য জয়দীপ এবং মাহমুদ চলে আসে শিবমের সাথে দেখা করার জন্য। ওর সাথে দেখা করে ওকে বলে, তোমাকে একটা কাজ করে দিতে হবে আমাদের। ওকে একটা লোকেশনও দেয় এবং সেখানে ওমর নামের একজনকে নিয়ে আসতে বলে। তখন শিবম তাড়াহুড়ো করে চলে আসে সেই জায়গাতে, কিন্তু সে যখন সেখানে গিয়ে পৌঁছে তখন দেখতে পায় এখানে তো নেশা জাতীয় দ্রব্যের ধান্দা করা হচ্ছে, আর এখানকার মানুষগুলো ছিল অনেক ভয়ঙ্কর। তারপর ওরা একে একে শিবমের উপর অ্যাটাক করে বসে। আসলে জোরাবর এখানে এটা চেক করতে চাইছিল যে শিবম তাদের গ্রুপে জয়েন করার যোগ্য কিনা। এজন্যই সে নাফিসার আড্ডাতে পাঠিয়েছিল শিবমকে। প্রথমে তো শিবম ওদেরকে অনেক মারধর করতে থাকে, কিন্তু এক পর্যায়ে এসে সে ধরা খেয়ে যায়। ওকেও প্রচন্ড মারধর করা হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে আবার চলে আসে নাফিসা। তিনি খুব ভালোভাবেই জানতো শিবমকে এবং সে কোথা থেকে এসেছে এটাও তার জানা। এই জন্য তিনি ওকে কোনোভাবেই মাফ করবেন না বলে ডিসাইড করেন। তার লোকজনকে তিনি বলে দেন, খুব একটা দেরি করা যাবে না, একে খুব তাড়াতাড়ি মাটির নিচে গেড়ে মেরে ফেলতে হবে, না হলে এ আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ওর লোকজনেরাও ঠিক তেমনটাই করে। তবে কিছুক্ষণ পরে শিবম সেই মাটি ভেদ করে বাইরে বেরিয়ে আসে। তখন সে নিজের আসল রূপটা দেখায়। সবাইকে সে অনেক বাজেভাবে মারধর করতে থাকে। যদিও এখানে অনেক মানুষজন ছিল, তারপরে সবাইকে একদম মেরে ফেলে দেয় শিবম।
এরপর ওমরের মাথাটা কেটে নিয়ে চলে আসে জোরাবারের কাছে এবং তার পায়ের সামনে ছুঁড়ে মারে। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা সবাই তো থতবত খেয়ে যায়। তারা এটা বুঝতে পারে যে শিবম আসলে কোনো সাধারণ গ্যাংস্টার নয়, সে অনেক ভয়ঙ্কর একজন মানুষ। এই জন্য জোরাবার তাকে তার টিমে সামিল করে নেয় এবং তার গ্রুপের ক্যাপ্টেন করে দেয়। সে যেখানে যেত সেখানেই শিবমকেও নিয়ে যেত। জোরাবার অবশ্য এখানে শিবমকে আরেকটা কাজ দিয়েছিল, জারা এবং সিকান্দারের খেয়াল রাখার। সেদিন সন্ধ্যাবেলাতেই দেখা যায় ওরা একটা পার্টিতে এসেছিল, তখন একটা ছেলে জারার সাথে গিয়ে বেয়াদবি করছিল। এই ব্যাপারটা দেখে খুবই রাগান্বিত হয়ে যায় জোরাবার, আর সেই লোকটাকে প্রচন্ড মারধর করতে থাকে। তাকে এমনভাবে হত্যা করে যেটা দেখে সেখানে থাকা সবাই শক খেয়ে যায়। সবাই এটা বুঝতে পারছিল যে জোরাবার আসলে একটা সাইকো মানুষ, যে কোনো কথাতেই সে মানুষকে মেরে ফেলতে পারে। এরপর শিবমকে বলতে থাকে, আমাদের গ্যাংয়ের মধ্যে একটা গাদ্দার রয়েছে, তো তোমার এই কাজটা করতে হবে, সেই গাদ্দারকে খুঁজে বের করতে হবে, কারণ আমি এখন অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ডিল করতে যাচ্ছি। এই দিনটা আমার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। আসলে এটা ওই বাচ্চাদের ডিল ছিল যেটা ওই লোকের সাথে করবে সে, কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে শিবমকে কিছুই বলে না সে। এর পরপরই দেখা যায় জোরাবার চলে আসে জারার কাছে। তখন যারা ভায়োলিন বাজাচ্ছিল আর ওদের সাথেই ছিল শিবম। তখন সেখানে গিয়েই ওর ভায়োলিনের তালে তালে নাচতে শুরু করে দেয় জোরাবার। কিছুক্ষণ এভাবে নাচার পরে বলে, তোমাকেও এখন আমাদের সাথে কাজ করা উচিত। কিন্তু ব্যাপারটাতে না করে দেয় যারা, আর সাথে জানায়, এগুলো থেকে আমি যত দূরে থাকবো আমার জন্য ততই ভালো। সাথে সে কয়েকটা কড়া কথাও শুনিয়ে দেয় জোরাবারকে। এই ব্যাপারগুলো আবার একদমই ভালো লাগে না জোরাবারের কাছে। তখন সে খুবই রাগান্বিত হয়ে যায় আর ভায়োলিনটা হাতে নিয়েই ভেঙে ফেলে। এই ব্যাপারটা আবার পাশ থেকে দেখছিল শিবম। সেগুলো দেখে খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে জোরাবার তার ভাই এবং বোনদের কোনো পরোয়াই করে না। পরদিন সকালবেলাতেই শিবম চলে যায় জারার কাছে। আসলে সে জারাকে কিছু একটা দেখাতে চাইছিল। সেখানে যারা যাওয়ার পরে দেখতে পায় একটা ভায়োলিন। আসলে এটা শিবম কিনে নেই ওকে গিফট করলো। এই ব্যাপারটা দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছিল জারা। তার খুশি যেন কোনোভাবেই ধরছিল না, আর সে নিজেকে কন্ট্রোলও করতে পারে না, এই জন্য গিয়ে জড়িয়ে ধরে শিবমকে। এগুলো দেখে বোঝা যায় ওরা দুজনে একে অপরের কাছাকাছি চলে এসেছে। এরপর থেকে ব্যাপার স্যাপারগুলো এমনভাবে মোড় নিতে থাকে যেটা দেখে বোঝা যায় ওরা দুজনে একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। জারার করণীয় এই ব্যাপারগুলো আবার শিবমকে আলিয়ার কথা মনে করিয়ে দিচ্ছিল। শিবমও এই ব্যাপারগুলো খুবই এনজয় করছিল আর জারার কাছে সেও আসতে থাকে। সেদিন সন্ধ্যাবেলাতেই শিবমের কাছে চলে আসে সমর। তিনি এসেই জানায়, আজকের রাতে নাফিসার সাথে দেখা করতে আসবে একজন। এটা ইন্টেলিজেন্স খবর পেয়েছি আমি, ওরা আসলে কোনো একটা ইম্পর্টেন্ট ডিল করতে আসবে। এই কথাটা শোনার পরই শিবম চলে আসে নাফিসার কাছে আর দেখতে থাকে যে তার কাছে কে দেখা করতে আসতেছে। কিছুক্ষণ পরেই দেখা যায় নাফিসের সাথে ডিল করতে এসেছিল জারা। সে ওখানে গিয়ে নাফিসাকে জিজ্ঞেস করে, আমাদের ওপর তুমি কেন হামলা করিয়েছিলে? তখন নাফিসা যে ব্যাপারটা বলে সেটা কোনোভাবেই যেন বিশ্বাস করতে পারছিল না জারা। তিনি জানায়, ওই হামলাটা আসলে আমি করিয়েছিল শিবম, কারণ সে তো তোমাদের কাছাকাছি আসতে চাইছিল, আর ওর যে প্ল্যান কি ছিল এই সবকিছু সম্পর্কেই ওকে বলে দেয় সে। কথাটা শুনেই অনেক বড় মাপের একটা শক খেয়ে গিয়েছিল জারা। কোনোভাবেই তার কথাটা বিশ্বাস হচ্ছিল না। সে মনে মনে ভাবছিল যে নাফিসা তার সাথে মিথ্যে কথা বলছে। এই জন্য যারা সেখান থেকে চলে যেতে থাকে। তখন সে খেয়াল করে দেখতে পায় ওর কেউ একজন পিছা করছে। ভালো করে খেয়াল করে দেখে এটা আসলে শিবম। তখন শিবম ওকে বলে, তোমাদের গ্যাংয়ের একটা গাদ্দার আছে, এটা তোমার ভাই আমাকে বলেছিল, কিন্তু আমি এটা জানতাম না যে গাদ্দারটা আসলে তুমি। ওর মুখে এমন কথা শুনে যারাও বলে ওঠে, আমিও জেনে গেছি তুমি এখানে কেন এসেছো, কেনই বা আমাদের গ্যাংয়ে তুমি যোগ দিয়েছো। তখন অবশ্য শিবম সত্য কথাগুলো বলে দেয় জারাকে, যে আলিয়ার কথা আমি তোমাকে বলেছিলাম না, সে একজন আসলে ছোট্ট বাচ্চা। আলিয়ার মতো আরো 40-50 জন বাচ্চাকে এখানে ধরে এনেছে তোমার ভাই। তাদেরকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে পারি, যে কাউকে আমি মেরে ফেলতে পারবো। তখন অবশ্য যারাও তার কথাগুলো বললে শিবমকে, আমি চাই যে নাফিসা আমাদের পুরো বিজনেসটা টেক ওভার করে নিক, তবে যেন জোরাবারের কিছু না হয়। আমি শুধু এটুকুই চাই যে আমি আমার পরিবারের সাথে ভায়োলেন্স ছাড়া ভালোভাবে জীবনযাপন করব। এই কথাটা শুনে শিবমকে আশ্বাস দেয়, জোরাবারের কিচ্ছু হবে না, আর তোমার পরিবারকে আমি এক করে দিব। তুমি যেটা চাও আমি সেটাই করে দেবো, তোমার কোনো টেনশন করতে হবে না। এরপর হঠাৎ করে একদিন শিবম ফোন করে জোরাবরকে এমন একটা কথা বলে যেটা শুনে হয়রান হয়ে যায় জোরাবর। আসলে গাদ্দার সম্পর্কে বলে শিবম জোরাবরকে। মাহমুদকে এখানে গাদ্দার বলেছিল শিবম। তখন জোরাবর গিয়ে মাহমুদের কাছে বলে, তুই হচ্ছে আসল গাদ্দার, কারণ তোর অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ টাকা রয়েছে। তুই আমাদের ব্যবসায় হেরফের করে এই টাকাগুলো নিজের অ্যাকাউন্টে ঢুকে নিস, তাই না? সাথে নাফিসা হয়তো বা তোকে অনেক টাকা দিয়েছে। আমি যে গাদ্দারকে এতদিন ধরে খুঁজতেছিলাম সেটা হচ্ছে তুই। মাহমুদ তখন বলে ওঠে, বিজনেসের অ্যাকাউন্ট আমি হেরফের ঠিকই করি, কিন্তু নাফিসার থেকে আমি কোনো টাকা পয়সা নেইনি। আমি চোর হতে পারি, কিন্তু আমি গাদ্দার নই। তবে এটুকু কথা শোনাই ছিল জোরাবারের জন্য যথেষ্ট। সাথে সাথেই সে মেরে ফেলে মাহমুদকে।
তার কাছে গাদ্দারের শাস্তি শুধু একটাই, আর সেটা হচ্ছে মৃত্যু। আসলে মাহমুদ যে এত কিছু করেছে এটা শিওর না হয়ে ওকে মেরে ফেলেছে জয়দীপ। যেহেতু জোরাবর বলেছে এর জন্যই ওকে মারতে বাধ্য হয়েছিল সে। এরপর হঠাৎ করে একদিন যারা চলে আসে জোরাবরের কাছে আর বলে, আমি তোমার সাথে কাজ করতে চাই, কিন্তু আমার এইটুকু সিকিউরিটি প্রয়োজন যে সিকান্দারের যেন কিছু না হয়। জোরাবর অবশ্য ওর কথাগুলো মেনে নেয়, সাথে ওকে এটাও বলে, আমি তোমাকে একটা নতুন ডিল সম্পর্কে বলছি। আসলে এখানে ওই বাচ্চাদের সম্পর্কিত তথ্যগুলোই দিতে থাকে জারাকে। এই নিউজটা পাওয়ার সাথে সাথেই সে গিয়ে শিবমকে বলে দেয় ব্যাপারটা। সে জানায় ওই বাচ্চাগুলোকে একটা আইল্যান্ডে রাখা হয়েছে, আমাদের শুধু এখন এটুকু শিওর হতে হবে যে বাচ্চাগুলো ওখানে আছে কি নেই, আর তোমার আলিয়া সেখানে আছে না ওর কি হয়েছে। এজন্য যারা সেখানে গিয়ে বাচ্চাদেরকে চেক করতে চায়। শিবম অবশ্য তাকে লাগাতার কন্ট্রাক্ট করেই যাচ্ছিল। তখনই জোরাবার এমন কিছু জিনিস জানতে পারে যেটা জানার পরে সে খুবই রাগান্বিত হয়ে গিয়েছিল। সমরকে সে ধরে ফেলেছিল। সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এটা হচ্ছে ইন্টারপোলের এজেন্ট। অনেক বাজেভাবে মারা হয়েছিল সমরকে, ওর হাত পা বেঁধে রাখা হয়েছিল, সাথে ওর মুখেও বন্ধ করা ছিল। তখন শিবমকে ডেকে নেয় এবং এই কথাগুলো জানায় জোরাবার, সাথে বলে একে তোমারই মারতে হবে। শিবম অনেকক্ষণ ধরে এই ব্যাপার স্যাপার নিয়ে চিন্তা করতে থাকে যে একজন নির্দোষ ইন্টারপোলের এজেন্টকে সে কিভাবে মারতে পারে। তখন সে আচমকাই বন্দুকটা জোরাবাইয়ের দিকে তাক করে। সাথে সাথে অবশ্য জয়দেব এসে ওর হাতে একটা গুলি করে বসে। এখানে ওরাও বুঝে ফেলেছিল যে আসল গাদ্দার হচ্ছে শিবম, এই জন্য ওকে অনেক বাজেভাবে মারধর করতে শুরু করে। জোরাবার তখন বলতে থাকে, তোকে আমরা এত সহজে মারবো না, আগে ইন্টারপোলের এই এজেন্টটাকে তোর চোখের সামনেই মারবো। তার পরপরই সেই ইন্টারপোল এজেন্টকে মেরে ফেলে জোরাবার এবং শিবমকে অনেক বাজেভাবে মারধর করতে থাকে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেখানে ব্যাংককের পুলিশ এসে ঘিরে ফেলে। তখন শিবমকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে শিবমকে আচ্ছাহারে পেটাই করতে শুরু করে দেয় পুলিশরা, কারণ ওরা মনে করছিল যে ইন্টারপোলের এজেন্টকে শিবমই হয়তোবা মেরেছে। তবে শিবম এখানে ওদেরকে এটা বলার চেষ্টা করছিল যে এজেন্টের সাথে আমি কাজ করেছি, কিন্তু ওরা শিবমের একটা কথাও শুনছিল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন চলে আসে যে কিনা সমরের সাথে কাজ করত। ওকে যখন শিবমকে দেখিয়ে বলা হয়, একে কি তুমি চেনো, তখন সে সাফ সাফ জানিয়ে দেয় যে একে তো আমি চিনি না, এমনকি একে আমি কোনোদিন দেখিও নি। তার পরপরই দেখা যায় সেখানে জোরাবার এবং যারা চলে এসেছিল। আসলে এখানে শিবমকে একটা সারপ্রাইজ দিতে এসেছিল ওরা দুজন। যারা সেই আইল্যান্ডটাতে গিয়ে একটা ব্যাপার নোটিস করেছিল। আসলে শিবম যারাকে আগেই বলে দিয়েছিল যে আলিয়ার গলাতে একটা তাবিজ ঝোলানো ছিল, কিন্তু সেখানে গিয়ে যারা বুঝতে পারে যে সেই মেয়েটি মারা গেছে যার তলাতে তাবিজ ছিল। এই কথাটা শুনে শিবম তো পুরোপুরি ভেঙে পড়ে। জোরাবার তখন ওকে বলতে থাকে, আমি যদি আগে জানতাম যে তুই আলিয়ার জন্য এসেছিলি তাহলে ওকে আগে এনে তোর সামনে আমি মেরে ফেলতাম। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় শিবম আর কামড় দিয়ে বসে জোরাবরকে। তখন জোরাবর ওকে বলতে থাকে, তোর এখান থেকে বেঁচে ফেরা একদমই অসম্ভব, একদম মারা গেলে তুই এখান থেকে বেরোতে পারবি। এরপরেই দেখা যায় শিবম এটা চিন্তা করছিল যে কিভাবে এখান থেকে সে বের হবে। আলিয়াকে দেওয়া সেই তাবিজটাও সে নিজের গলায় পরে নেয়। তখন আবার ওরই চিন্তা করতে থাকে শিবম। ওর স্বপ্ন এসে বড় আলিয়া বলতে থাকে, এভাবে তুমি হার মানতে পারো না, যে কোনো মূল্যে তোমাকে এখান থেকে বেরোতে হবে। পরদিন সকালবেলাতে দেখা যায় জেলের মধ্যে থাকা কিছু কয়েদির সাথে ফাইট করতে শুরু করে দেয় শিবম। ওরা সবাই মিলে অনেক বাজেভাবে মারধর করতে থাকে শিবমকে। শিবমের এত বাজে অবস্থা করে ফেলে যে ওকে হাসপাতালে ভর্তি করতে হয়। ওকে একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সটা রাস্তা দিয়ে যেতে থাকলে দেখা যায় অন্য রাস্তার দিকে ঘুরে যায়। আসলে এই অ্যাম্বুলেন্সের মধ্যে ছিল সুদীপ। সে শিবমকে সাথ দিচ্ছিল। এটুকু সুযোগই শিবমের জন্য ছিল যথেষ্ট এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখন পুলিশ অবশ্য ওর পিছে পড়ে যায় আর সুদীপকে এখানেই মেরে ফেলে, কিন্তু কোনোভাবেই এখান থেকে শিবম বেঁচে যায়। পরের দৃশ্যে দেখা যায় জোরাবার সেই বাচ্চাগুলোর জন্য ডিল করছিল একটা লোকের সাথে। ঠিক এ কারণেই সেখানে জারা এবং সিকান্দারও এসে উপস্থিত হয়। এখানে আসলে জোরাবার এবং মার্টিনের মধ্যে ডিলটা হচ্ছিল। ঠিক তখনই সেই জায়গাতে আবার চলে আসে নাফিসা। সে এখানে শিবমকেও ধরে এনেছিল। নাফিসা তখন ওকে জানায়, শিবম আমার থেকে সাহায্য নিতে এসেছিল, আমাদের দুশ্মনীটা অনেক আলাদা, সেটা তো চলবে জনমের পর জনম, কিন্তু শিবমকে সামলা তুই। তখন শিবমকে এদের হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যায় নাফিসা। এরপর জয়দীপকে বলে, এই ডিলটা কিন্তু তোমার জন্য অনেক বেশি জরুরি, শিবমের সাথে যে কি করতে হবে সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। ততক্ষণ এখানে মার্টিনও এসে পৌঁছে। জয়দীপ তখন শিবমের কাছে গিয়ে বলে, আমি খুব ভালো করেই জানি তুই তোর হাতটা খোলার চেষ্টা করছিস, আর তুই এটা জানিস না যে এখানে নাফিসাকে কে এনেছিল। আসলে জয়দীপ এখানে জেনে গিয়েছিল যে জোরাবরের বাবাকে মেরে ফেলা হয়েছে, আর মেরেছে এটা সে নিজেই, এই জন্য সেখানে শিবমের সাথ দেয়। ঠিক তখন এই জায়গাতে চলে আসে চেঙ্গিস এবং তার লোকজন। এখানে শুরু হয়ে যায় তুমুল গন্ডগোল। তবে শিবম একলাই ওদের সবার উপরেই ভারী পড়ে যায়। এখানে থাকা সবাইকেই মেরে ফেলে, এমনকি চেঙ্গিসকেও। এই গোলাগুলির মধ্যেই এখানে জয়দীপও মারা যায়।
কিছুক্ষণের মধ্যেই শিবমকে সে আটকে ফেলে জোরাবরের লোকজনেরা। এক এক করে সবাইকে জানে মেরে ফেলছিল শিবম। তার পরপরই দেখা যায় সেখানে এন্ট্রি নেয় মার্টিনের বস। এরও খুব বাজে অবস্থা করে ফেলে শিবম। ওর দিকে একটা লান্সার চালায় এবং ওকে একদম পুরোপুরি পুড়িয়ে মেরে ফেলে। তারপরেই অবশ্য ব্যাপারটা জেনে যায় মার্টিন যে শিবম ওর বসকে মেরে ফেলেছে। এজন্য জোরাবরের সাথে ডিলটা ক্যান্সেল করে দেয় মার্টিন। ডিলটা ক্যান্সেল হওয়ার সাথে সাথে জোরাবরের মাথা একদম পুরো নষ্ট হয়ে যায়, আর সাথে সে মার্টিনকে মেরে ফেলে। এরপর শিবম এবং জোরাবরের সামনাসামনি হয়। জোরাবরের মাথা নষ্ট হয়েছিল কারণ ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। এই জন্যই 40টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে সে বাইরে বের করে আনে আর শিবমের চোখের সামনেই তাকে মেরে ফেলে। এই ব্যাপারটা দেখে শিবমের মাথায় যেন নষ্ট হয়ে যায়। সে এটা বুঝে উঠতে পারছিল না যে একজন স্বাভাবিক মানুষ কিভাবে একটা বাচ্চাকে এভাবে মারতে পারে। তার পরপরই দেখা যায় কন্টেনারের গেটটা খোলা হয় এবং সেখান থেকে বেরিয়ে আসে আলিয়া। তখন সে শিবমকে ডাকতে ডাকতে দৌড়ে ওর কাছে যেতে থাকে, তবে ওকে ধরে ফেলে জোরাবার। এখানে জানা যায় ওদের এই কন্টেনারের মধ্যে রাখার পরে একটা বাচ্চার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য তার ভালোর জন্য তাবিজটা পরিয়ে দিয়েছিল আলিয়া। জোরাবার তখন একটা নতুন খেলা স্টার্ট করে। সে জারা এবং শিবমের হাতে একটা করে বন্দুক উঠিয়ে দেয়। শিবমকে বলে, তুই যদি বাচ্চাগুলোকে বাঁচাতে চাস তাহলে জারাকে মারতে হবে। আর জারাকে বলে, তুই যদি তোর ভাইয়ের সাথে একসাথে আবার থাকতে চাস তাহলে শিবমকে মারতে হবে। ওদের কারো কাছে কোনো অপশনই ছিল না। ওরা গুলি করতেই যাবে ঠিক তখনই পেছন থেকে সিকান্দারের হাতে গুলি করে বসে সেই বাচ্চাটা। এই ব্যাপারটাতে একদম হট্টগোল বেঁধে যায়। শিবম এবং জোরাবরের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। অনেকক্ষণ এই ফাইটটা চলমান থাকে। এক পর্যায়ে সে গানটা নিয়ে তাক করে শুভমের দিকে, কিন্তু সামনে চলে আসে জারা। তখন জোরাবার তাকেই মেরে ফেলতে চায়। ঠিক ওই সময় দেখা যায় একটা ক্রেন দিয়ে জোরাবারের মাথার উপরে একটা কন্টেনার ফেলে শিবম, আর তাকে চ্যাপটা মানে পুরো ভর্তার মতো করে ফেলে। এই সকল বাচ্চাদেরকে এই দানবের হাত থেকে বাঁচিয়ে নিল শিবম। এরপর কেটে যায় কয়েকদিন। একটা মিউজিক শোতে গিয়ে জারা এবং শিবমের দেখা হয়। দুজনের চোখেই ভালোবাসা দেখা যাচ্ছিল, কিন্তু কেউই কাউকেই বলতে পারছিল না। শিবম তখন আচমকাই বলে ওঠে, আমি এখান থেকে একবারে চলে যাব। সিকান্দার এবং আলিয়াকে খেয়াল রাখতে হবে তোমারই। আসলে শিবম যখন নাফিসের কাছে গিয়ে সাহায্য চাইতে গিয়েছিল তখন সে ওকে বলেছিল, আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি আমার জন্য কাজ করো, তাহলে কেবলমাত্র আমি তোমাকে সাহায্য করব। এই কারণেই নাফিসার জন্য কাজ করতে হবে শিবমকে। দেখা যায় ওকে প্রথম মিশন দেওয়া হয় একটা জায়গাতে। তখন সে তার বাইকটা নিয়ে সেখানেই চলে যায়, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাদের সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।